ডাক দিয়েছিলেন। 21শে জুলাইয়ের আগেই কিন্তু এই সভা হওয়ার কথা ছিল, কিন্তু তৎকালীন পশ্চিমবাংলার রাজ্যপাল সৈয়দ নুরুল হাসান মারা যাওয়ার জন্য কিন্তু সেই ডেটটাকে পিছিয়ে দিতে হয়। সেই সময় 1999 সালে 21শে জুলাইকে নিয়ে যে আমরা কলকাতার রাজপথে ধর্মতলা যাব সেই উদ্দেশ্যে এবং শহীদদের তর্পণ করার জন্য আজকে আমাদের পানশুলি স্কুল মোড়ে এবং পানশুলি আমাদের যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় আছে সেখানে আমরা একটা প্রস্তুতি সভা করছি। এই সভার সভাপতি আমাদের দলের অভিভাবক গোগলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় গঙ্গাধর গোস্বামী মহাশয়। আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। দেখুন, আমরা 21শে জুলাই যে আমরা শহীদ তর্পণে কে উদ্দেশ্য করে যে কলকাতায় যাব, তার জন্য আমরা প্রথমে কিন্তু একটা লস্করবান কলোনি বিধায়ক কার্যালয় থেকে নতুনডাঙ্গা বড়গ্রাম বাজারে পর্যন্ত আমরা একটা মহা মিছিল করেছি এবং সেখানে আমরা সভা করেছি। সেদিন আমাদের ওই মহা মিছিলে এবং সভাতে উপস্থিত ছিলেন আমাদের দলের অভিভাবক, দলের ক্যাপ্টেন, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভা বিধায়ক মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়। সেদিন লস্করবান কলোনি কার্যালয় থেকে আমরা নতুনডাঙ্গা বাজার পর্যন্ত আমাদের গোগলা অঞ্চলে যে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে, মাদার থেকে, যুব থেকে, ছাত্র থেকে, মহিলা থেকে, এসটি এসসি থেকে, সংখ্যালঘু থেকে, সব সংগঠন, শ্রমিক সংগঠনের মহিলা যারা আছে, যেভাবে মিছিলটি সেদিন করেছিল এবং সবাই যেভাবে হয়েছিল দাদার নির্দেশে, দাদার উপস্থিতিতে এবং আমাদের ফরিদপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি শতদীপ ঘটক মহাশয় ছিলেন, সেদিন আমরা 90% ওইখান থেকে আমরা নতুনডাঙ্গা পর্যন্ত দাদা যে রোডে হেঁটেছিল সেটুকু একটুকু রাস্তাটুকু পবিত্র করে দিয়ে গেছে। 10% আমাদের বাকি ছিল পবিত্র করার জন্য। এই পানশুলি মোড়ে বিগত কিছুদিন আগে তিরঙ্গা ঝান্ডা নিয়ে আসানসোলের এক বিজেপি নেতা তিনি কিন্তু একটা মিছিল করেছিলেন। আমরা ওয়েলকাম, স্বাগতম জানাইছিলাম। তারপর কিছুদিন পর তিনি বিজেপি ঝান্ডা নিয়ে মাদারমণি থেকে পানশুলি এই পর্যন্ত আবার একটা কিন্তু উনি মিছিল করেছিলেন। তা আমরা তৃণমূল কংগ্রেস যারা করি, আমরা যারা নেতৃত্ব আছি, আমরা কিন্তু তাদেরকে কোনো বাধা দিই না। যে ভারতবর্ষ একটা গণতন্ত্র দেশ, সবারই অধিকার আছে। তুলে রিসিভ করলাম ওখানে যে বল, সবারই কিন্তু অধিকার আছে মিছিল করা, মিটিং করা, কিন্তু অধিকারে তো একটা সীমা থাকে। উনি যে দুদিন যে মিছিল করেছিলেন তিরঙ্গা ঝান্ডা নিয়ে, একদিন বিজেপির পতাকা নিয়ে, উনি আমাদের বড় দাদার মতো, ওনাকে আমরা সম্মান করি। উনি গণতন্ত্রভাবে মিছিল করুক, মিটিং করুক, কিন্তু আমার বলার কিছু কারণ আছে। বলবেন আপনারা কেন বলছেন? এখানে দুদিন আসার পর এখানে ব্যবসাদারা যারা আছেন তারা মনে হয় খুব হাসাহাসি করছিল যে যেভাবে এখানে উনি এসে ভাষণ দিচ্ছে, হয়তো উনি দিল্লিতে চলে যাবেন, তাই ভেবেছিলেন অনেকে এখানে। কিন্তু আমার বলার বক্তব্য যে ওই জগদ্দল পাথরটা যেটা এই পানশুলির মোড় পর্যন্ত এসে এখানে দাঁড়িয়ে মিটিং করছিল, মিছিল, আমাদের কিন্তু খুব ভালো লেগেছে যে ওনার শুভবুদ্ধি উদয় হয়েছে।
যা থেকে নিয়ে এসে মিছিল করছিল তারা অধিকাংশ আমাদের অঞ্চলের নয়, বহিরাগত। আমার অঞ্চলে হয়তো 10 থেকে 12 জন সেই মিছিলে পা মিলিয়েছিল। কিন্তু উনি কিসের জন্য এখানে মিছিলটি শেষ করছিল আপনারা জানেন? আপনারা শুনে রাখুন, আমার মাইকে কণ্ঠস্বর যদি শুনতে পাচ্ছেন। বলছে আমি 5 বছর বিধায়ক ছিলাম, জেলা সভাপতি ছিলাম, মেয়র ছিলাম, দিদি আমাকে সব দিয়েছিল, কিন্তু আমি বিধায়ক থাকাকালীন আমি বগুড়া অঞ্চলে উন্নয়ন করতে পারিনি। যেসব লোকগুলাকে নিয়ে এসেছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক তহবিল থেকে এই কন্যাশ্রী মঞ্চটা তোরা দেখে যা কিভাবে তৃণমূল কংগ্রেস উন্নয়ন করেছে। কিন্তু ওইটি দেখাইতে হয়েছে বিজেপি কর্মীদেরকে যে আমি তো কিছু করতে পারিনি। সামনে একটা স্কুল আছে, পথচালিত মানুষ যায়, স্কুলে পরীক্ষা হয়, অভিভাবকরা বসে, তা আমি পারিনি। দেখ, তৃণমূলের যিনি বিধায়ক নরেন চক্রবর্তী 3.5 লক্ষ টাকা ব্যয়ে একটা কন্যাশ্রী মঞ্চ তৈরি করে দিচ্ছে। দেখ কত সুন্দর। চল, মিছিলটা তো নাম সাক্ষী, দিদির উন্নয়ন যেটা হয়েছে তুদিকে দেখায় আসে। আর এসে পথে কোনো উন্নয়নের কথা উনি বলেননি। আমরা রাজনীতি ভাবে বলছি যে আপনি একজন এত বড় মানুষ হয়ে আপনি উন্নয়নের কথা বলুন এসে, যে বিজেপি কি উন্নয়ন করেছে 2014 থেকে 2025। আপনি এসে আমাদের বিধায়ককে, আমাদের বগুড়া অঞ্চলে যে সকল নেতৃত্ব আছে তাকে গালাগালিজ করছে, এমন মুখের ভাষা যে ফেসবুকে যে শুনছে তারা ছিছি করছে। এসে তো আপনি বললেন না যে 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে, বাংলা আবাস যোজনা ছাদের বাড়ি টাকা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে, রাস্তার উন্নয়নের টাকা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে, জলের টাকা উন্নয়নে কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে। আপনাদের 77টা এমএলএ ছিল, এখন তো 12টা এমপি আছে। কই কেন্দ্রের কাছে যে, দিল্লির কাছে যে একবারও তো বলছে না যে বাংলার উন্নয়নের টাকা কেন আপনি আটকে রাখবেন? অপরন্ত এইখানে বিজেপি নেতারা যারা যাচ্ছে, এমএলএ এমপি, দিল্লিতে যে বলে আসছে বাংলার উন্নয়নের টাকা বন্ধ করে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যে 100 দিনে যারা কাজ করেছেন, গরিব মানুষ যারা খেটেছেন, তাদের টাকা কেন্দ্র সরকার যদি না দেয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে আন্দোলন হয়েছিল। সেই আন্দোলন করার পর উনি কথা দিয়েছিলেন যে আমাদের রাজ্য সরকারের কোষাগারে থেকে আপনাদের 100 দিনের কাজের টাকা অ্যাকাউন্টে ঢুকে দেবো, কাউরির কাছে হাত পাততে হবে। এখানে 100 দিনে যারা কাজ করেছিলেন সেই সকল গরিব মানুষের অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো রাজ্য সরকারের তহবিল ফান্ড থেকে 100 দিনের কাজের টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে দিয়েছে। তারপর বাংলা সবার ছাদের বাড়ির টাকা কেন্দ্র সরকার বন্ধ করবে, বলছে না, বাংলাকে টাকা দেওয়া হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার বলেছিলেন যে বাংলা আবাস যোজনা ছাদের বাড়ির টাকা কেন্দ্র সরকার যদি না দেয়, তাহলে আমাদের রাজ্য সরকারের কোষাঘর থেকে আপনাদের অ্যাকাউন্টে যাদের বাড়ি আছে সার্ভে করবেন, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে দেবে। ডিসেম্বরে বলেছিলেন, 2024 ডিসেম্বরে কথা দিয়েছিলেন যে প্রথম কিস্তির টাকা 60,000 টাকা বাংলা আবাস যোজনা ছাদের বাড়ির টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। প্রথম কিস্তির টাকা 60,000 টাকা ডিসেম্বরে ঢুকে গেছে। দিদি বলেছিলেন যে বাড়িগুলো কতদূর রয়েছে সবাই দেখো, গ্রাম পঞ্চায়েতে যারা দায়িত্ব আছেন, প্রধান, উপপ্রধান, আমরা যারা নেতৃত্ব আছি, আবার সেকেন্ড কিস্তির টাকা আমি কিন্তু ঢুকিয়ে দেবো। আমরা সার্ভে করে আমরা পাঠিয়েছিলাম। আমার বগুড়া অঞ্চলে 137টা
আবাস যোজনা, বাংলা ছাদের টাকা দ্বিতীয় কিস্তি ঢুকে দিয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি যা বলেন সেটা কিন্তু করে দেখায়, কিন্তু কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা যতদিন বেঁচে আছি বাংলার মানুষকে আমরা অপমান করতে দেবো না, বাংলার মানুষ যেভাবে আছেন আমি সেইভাবে রাখবো। 34 বছর আপনারা বামপন্থী সরকারে দেখেছেন যে 21শে জুলাই আমরা কেন যাই। 1993 সালে দিদি আন্দোলনের ডাক দিয়েছিলেন মহাকরণ অভিযান, নো আইডেন্টি কার্ড নো ভোট। আমাদের গঙ্গাগাঁ থেকে শুরু করে দামুকা, কোমলগাঁ এবার নেই, সেই পরিবার কিন্তু আমরা ট্রেনে চেপে, আমি তখন ক্লাস 6-এ পড়ি, আমিও ট্রেনে চেপে, দিদি তখন আমাদের বাংলা রাজ্যের যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। আমরা দিদির কথাতে কিন্তু আমরা গোগুলা অঞ্চল থেকে আমরা বাস ট্রেনে চেপে আমরা কলকাতায় পৌঁছেছিলাম মহাকরণের অভিযানে। এত পরিমাণের লোক দেখে তখন বামপন্থী সরকারের আমলের মুখ্যমন্ত্রী হয়েছে জ্যোতি বসু, পুলিশ মন্ত্রী হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য। ওনারা ভেবেছিলেন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনে আমাদের রায়টাস দখল হয়ে নেবে। দিদি রায়টাস দখল করতে যায়নি, দিদি আন্দোলন করতে গেছিলেন, সারা বাংলার মানুষকে দেখেছিলেন যে বামপন্থী সরকার, যে 34 বছরে যে সরকার চলছে সেই সরকার রামের ভোট শাম, শামের ভোট বাম, এইভাবে 34টা বছর ওনারা চালিয়ে এসেছে। তাই তিনি ডাক দিয়েছিলেন নো আইডেন্টি কার্ড নো ভোট। তখন টি.এন. সেশন আমাদের কমিশনার ছিলেন। জ্যোতিবাবু বুদ্ধদেববাবু বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ডাক দিয়েছে, যেভাবে কলকাতা রাজপথে দলে দলে কর্মীরা ছুটে এসেছে, আমাদের চেয়ারটা দখল নিয়ে নেবে। বুদ্ধদেববাবুকে অর্ডার দিয়েছিলেন গুলি চালাও। বুদ্ধদেববাবু পুলিশকে বলেছিলেন গুলি চালাইতে, কিন্তু পুলিশ গুলি চালায়নি। পুলিশের পোশাক পরে, হাই চপ্পল চটি পরে সিপিএম এর কেদার বাহিনী, গুন্ডা বাহিনী, দুষ্কৃতী বাহিনী 13 জন যুবককে নিহত করেছিল, তাদের প্ল্যান কেড়ে নিয়েছিল। সেই দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছিলেন যে আমি যতদিন জীবনে বেঁচে থাকবো এই 13 জন শহীদের পরিবারকে ডাকবো, আর 21শে জুলাই মঞ্চে তাদের বসাবো এবং তাদের শহীদ তর্পণ করবো। তার জন্য 21শে জুলাই। আজকে ফেসবুক লাইভে দেখবেন, যাদের যাদের ফেসবুক আছে খুলবেন, সেই 1993 সালে 21শে জুলাই তার বাবা নিহত হয়েছিল বামপন্থী সরকারের আমলে। গুলিতে তার নিহত হয়ে যাওয়ার পর তার মেয়ে আজকে ফেসবুক লাইভে কি বলছে শুনলে লোম খারাপ হয়ে যাবে। মিডিয়া গেছে, ওনাকে প্রশ্ন করছে কি দিদি আপনার বাবা তো শহীদ হয়েছিল 21শে জুলাই, তো দিদি আপনাদেরকে কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়? বলছে আমি তখন খুব ছোট ছিলাম, 21শে জুলাই মাকে বলছি রাত 8টা যখন বাজছে, মা বাবা এখনো বাড়ি এলো না। বলছি তো বাবা বাড়ি চলে আসবে, একটুকু অপেক্ষা কর, মিছিলে গেছে তো আন্দোলন করতে। রাত 9টা পর্যন্ত মাকে বলছে বাবা এখনো বাড়ি এলো না। খুঁজতে খুঁজতে সেই রাতটা পেরিয়ে যায়। তারপরের দিন পিজি হসপিটালে যায়, যে দেখে যে আমার বাবা মর্গে রয়েছে, আন্দোলন করতে এসে শহীদ হয়েছে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ওই পরিবারের পাশে দাঁড়িয়েছিল, বলেছিল তোমার বাবাকে তো আমি ফিরিয়ে নিয়ে আসতে পারবো না,
আমি যতদিন আছি তোমাদের পরিবারের পাশে থাকবো। যে নিহত হয়েছিল তার স্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা চাকরি করে দিয়েছিল। সেই মেয়েটি যে কন্যাটি আজ কাঁদছে, দিদির কথা যখন আবেগে বলছে, সেই মহিলা নেত্রী এখন আমাদের তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা। এবং যেদিন 21শে জুলাই শহীদ তর্পণ করতে আসে, শুধু সেই দিন 13 জন মারা গেছে, সে 21শে জুলাই তারা শুধু নয়, নন্দীগ্রামে পরিবার আছেন, নিতাইয়ের পরিবার আছে। আমরা তো মঞ্চের সামনে বসে থাকি যে দিদি কখন আসবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন আসবে। তাদেরকে প্রত্যেকটি পরিবারকে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ির ব্যবস্থা করে দেয়। এবং কালীঘাটের বাড়িতে প্রথমে শহীদ পরিবারের সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে আলাপচরিতা করি যে কেমন আছো, কেমন চলছে। সেই পরিবারগুলোকে সাথে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় মঞ্চে উপস্থিত। দিদি কোনো কথা ভুলে যায় না, দিদি প্রত্যেকটি কথা কিন্তু মনে রাখে। আজকে আমি লাইভে দেখছিলাম, সেই কন্যা বলছে যে দিদিকে তো সেই একই রকমই দেখছি ছোট থেকে, সেই তাঁতের শাড়ি, হাইচপল চটি। দিদি মানুষের কথা বলে, সেই কালীঘাটের টালির বাড়ি। এই হচ্ছে 21শে জুলাই। 21শে জুলাই আমরা যে সকল কর্মীরা যাই, দুটি কারণ। একটা, যে 13 জন মারা গেছিল তাদেরকে শহীদ তর্পণের জন্য, তাদের পরিবারকে সমবেদনা জানার জন্য ওইখানে আমরা উপস্থিত হই। আরেকটা কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেয় ওইখানে ধর্মতলায় মঞ্চে, সেই বার্তা শোনার পর আমাদের জেলা সভাপতি, আমাদের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী যেভাবে নির্দেশ দেন, 21 তারিখের পর 22 তারিখে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাঠে নেমে যাই আর সাংগঠনিক কাজ করি। এই দুটি বার্তা শোনার জন্য আমরা 21শে জুলাই কলকাতা ধর্মতলা রাজপথে আমরা রওনা দিই। বিগত দিনে যে এভাবে 21শে জুলাই লোক গিয়েছিল, এবছর তার ডবল হবে। কলকাতা রাজপথকে স্তব্ধ করে দেবে, অনেক মানুষ ভেতরে ঢুকতে পারবে না, মেন রোডের উপর দাঁড়িয়ে থাকতে হবে। তাই আমাদের বিধায়ক, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমাদের গোগলা অঞ্চলে আমরা 16টা বড় বাস নিচ্ছি, এক একটি গাড়িতে 55 জন করে চেপে কলকাতার পথে ধর্মতলায় উপস্থিত হবেন। 14টা ছোট গাড়ি যাবে এবং ট্রেনে যাবে তো আমাদের 150 জন। তাহলে মোট গোগলা অঞ্চল থেকে 1200 তৃণমূল কংগ্রেসের নেতা, নেত্রী, বুথ সভাপতি, পোলিং এজেন্ট, বিএলএ, সাধারণ যারা কর্মী, তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। 1200 তৃণমূল কংগ্রেসের কর্মী কলকাতা রাজপথে ধর্মতলায় উপস্থিত হবে। সেখানে বাসে যাবেন, তাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করা আছে। প্রত্যেক গাড়িতে পানীয় জলের বোতলের ব্যবস্থা করা আছে, তার সঙ্গে আমাদের ওষুধ, মেডিসিনের ব্যবস্থা আছে। এবং প্রত্যেকটি বাসে আমাদের যারা দলের দায়িত্বে আছেন তারা কিন্তু লক্ষ্য রাখবে কিভাবে নিয়ে যাব, কিভাবে নিয়ে আসবো। এবং আমাদের জেলা থেকে যে কার্ড দেবে, ব্যানার দেবে, সেগুলো তো আমাদের বাসে লাগানো হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা গোগলা অঞ্চলের নেতৃত্ব, আমরা একটা ধর্মতলা 21শে জুলাই যে শহীদ তর্পণে চলে আমরাও কার্ড বানিয়েছি। সেখানে কিন্তু আমাদের 3 জনকার নাম্বার দেওয়া আছে। প্রথমে নাম্বার দেওয়া আছে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। দ্বিতীয় জনের নাম দেওয়া আছে দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শতদীপ ঘটক। 3 নম্বরে নাম দেওয়া আছে আমার, এবং ফোন নাম্বার দেওয়া আছে। যদি আপনারা কোনো জায়গায় ভুলবশত চলে যান, কার্ডটি আপনারা সাথে রাখবেন আর আমাদেরকে ফোন করবেন। আপনারা যেখানে থাকবেন সেইখানেই দাঁড়িয়ে থাকবেন, সেইখান থেকে নিয়ে বাসে চাপিয়ে, বাস যদি না থাকে আমাদের 4 চাকা করে চাপিয়ে নিয়ে এসে আপনাকে বাড়িতে পৌঁছে দেবো। কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। খালি কার্ডটি আপনারা হাতে রাখবেন, কার্ডটাকে ফেলবেন না।
প্রচুর মানুষ যায়, তো খোঁজাখুঁজি করতে এই রাস্তা অনেক সময় লেগে যায়। এবং আমরা যারা দায়িত্বে আছি, মিছিলের শেষে প্রত্যেকটি বড় বাস, ট্রেনে যারা আসবে, ছোট গাড়ি, সবাইকে আমরা ওইখান থেকে পাড়ি দেওয়ার পর আমরা সবার শেষে, তাতে রাত 12টা বাজুক 2টো বাজুক, আমরা বাড়ি আসবো। এটা হচ্ছে 21শে জুলাইয়ের আজকে প্রস্তুতি সভা। তাই আপনাদেরকে বলতে এসেছি যে আপনারা তৈরি থাকুন, আমরা 21শে জুলাইয়ে শহীদ তর্পণে আমরা সবাই মিলে একসাথে যাব। আর উন্নয়নের কথা আমাদের নেতৃত্বরা তো সব কিছু বলে দিয়েছে যে কি কি উন্নয়ন হয়েছে। আর আপনারা জানেন, একজন তো হারিয়ে গেছিল কলকাতায়, পানসিলি থিরুবাউরি, তাকেও কিন্তু আমাদের বিধায়কের ফোন নম্বরে বিধায়ককে ফোন করেছিল, তখন বিধায়ক কলকাতাতে ছিলেন। রাত 2টোর সময় আমাকে বিশ্বজিৎকে ফোন করে কিন্তু পানসিলি গ্রামে থিরুবাউরিকে পাওয়া গিয়েছে, তোরা 4 চাকা করে নিয়ে আয়, আমি রাতে হোটেলে রাখার ব্যবস্থা করেছি, সকালে তোরা নিয়ে নতুন প্যান্ট জামা পরিয়ে ফুলের মালা পরিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেবে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমরা মানুষের পাশে থাকি, 365 মানুষের কাজ করি। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন সারা বাংলায় বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে। তাই দিদি উন্নয়ন যদি বলি সারাদিনে শেষ হবে না। আমাদের গোগলা অঞ্চলে, গোগলা গ্রাম পঞ্চায়েতে বয়স্ক ভাতা পায় 534 জন। বামফ্রন্ট সরকারের আমলে একজন যদি বয়স্ক ভাতা পেত, মানুষ দেখতে যেত কে ভাতা পাচ্ছে, বয়স্ক ভাতা। এখন পর্যন্ত 534 জন 1000 টাকা করে বয়স্ক ভাতা পায়। বিধবা ভাতা পায় 547 জন আমাদের গোগলা গ্রাম পঞ্চায়েতে। মানবিক ভাতা পায় 145 জন। তপশিলি যে ভাতা, সেই ভাতা 424 জন পায়। জয় জোহার পায় 30 জন। লক্ষ্মী ভান্ডার পায় 4700 থেকে 5000 মহিলা গোগলা গ্রাম বন্ধু পায়। বছরে যে টাকাটা দেয়, যার যেরকম জমির পরিমাণ আছে, 250 থেকে 300 জন কৃষক বন্ধুর টাকা পায়। আর কৃষক বন্ধু যাদের ইনশিওর করানো আছে, যদি মারা যায় তাহলে এককালীন 2 লক্ষ টাকা পায়। এই তৃণমূল কংগ্রেসের সরকারের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2024 থেকে 2025 আমরা 8 জনকে 2 লক্ষ টাকার ব্যবস্থা করে দিয়েছি। এটা গোগলা গ্রাম পঞ্চায়েতে। আরো উন্নয়ন আছে, সবুজ সাথী, রূপশ্রী, কন্যাশ্রী, একের পর উন্নয়ন সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। কালকে যে কথাটা শ্যামল বলছিল যে একের পর এক যারা বিজেপি করতো এখানে চুপি চুপি করে, তারা কিন্তু বুঝে গেছে যে হয়তো বিজেপি দলটা আর থাকবেন না। চলো আমরা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সামিল হই। স্বাস্থ্যসাথী কার্ডটা যেটা বানিয়েছে, রাতের বেলায় বালিশের তলায় আপনারা রাখেন আর ঘুমান, যে যদি আমার বড় অসুখ হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 5 লক্ষ স্বাস্থ্যসাথীর কার্ডটা আছে, সেটাকে নিয়ে গিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন, দিদি যে উন্নয়নগুলো দিয়েছে দুয়ারে সরকারের মাধ্যমে, আমরা নেতৃত্ব যারা থাকি কই তো আমরা বলি না যে উনি সিপিএম করে লক্ষ্মী ভান্ডার পাবে না, উনি বিজেপি করে কৃষক বন্ধু পাবে না, উনি কংগ্রেস করে রূপশ্রী পাবে না। আমরা কাউকে দেখি না। বাংলার সমস্ত মানুষ যে যে রাজনীতি করে কিন্তু সমস্ত পরিবারকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন পৌঁছে দিয়েছে। স্কুলে তো অনেক ছাত্রছাত্রী যায়, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল থেকে, যে সকল উন্নয়নগুলো দিচ্ছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দেখে কে হিন্দু, কে মুসলিম, কে এসটি, কে এসসি, কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস, কে তৃণমূল, সমস্ত ছাত্রছাত্রীকে মিড ডে মিলের ব্যবস্থা করেছে, সমস্ত ছাত্রছাত্রীকে স্কুল ড্রেসের ব্যবস্থা করেছে, সমস্ত ছাত্রছাত্রীদের জন্য জুতোর ব্যবস্থা করেছে। তারপরে যখন হাই স্কুলে আসছে, সবুজ সাথী সাইকেলের একটা ব্যবস্থা করেছে। অনেক ঘরে তো চাকরি করে, তাদেরও তো ছেলে মেয়েরা স্বাস্থ্যসাথী সাইকেল পাচ্ছে। সবুজ সাথী, ওই সবুজ সাথী সাইকেলটা পেয়েছিল বলে
আর সাইকেল দোকানওয়ালা বেঁচে আছে। আর ওই সবুজ সাথী সাইকেলটা নিয়ে তাদের ঘরের অভিভাবক বাবা দাদা বনগ্রাম আর নতুনডাঙ্গা বাজারে হাট করতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সাইকেলটা নিয়ে। কি উন্নয়ন দেয়নি দিদি? প্রত্যেকটি বাড়িতে বাড়িতে একটা নয় 3টে 4টে করে প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিয়েছে। কন্যাশ্রী 25,000 টাকা, বিয়ে লাগলে রূপশ্রী 25,000 টাকা, একাদশ দ্বাদশ শ্রেণীতে যদি আপনি পড়াশোনা করেন তার জন্য 10,000 টাকা, মোবাইল কেনার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্কলারশিপ, সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করেছে। আজকে পানশুলি মোড়ে যারা দোকানদার ব্যবসাদার আছেন তারা শুনে রাখুন, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন। আর 2025 দিদি যদি ক্ষমতায় না আসতো আপনার দোকানে কিন্তু লাইটও ফ্রি জ্বলত না। এটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান। না মাদারপুর লস্করবান কোলেরি, মাদারপুর কোলেরি বামফ্রন্ট সরকার বন্ধ করে দেয়। একের পর এক তো কোলেরি বন্ধ করে দিয়েছিল, গোগলা, প্রিয় সামলা, মামাকুটি সব বন্ধ করে দিয়েছিল। আর 3টে খালি বাকি ছিল, কিন্তু দিদি সব রিপিট বন্ধ করে দিয়েছিল। দিদির সরকার আসার পর এই কোলেরি 3টে বেঁচে আছে বলে গোগলা অঞ্চল এখন ফ্রি বিজলি পাচ্ছে। জ্বালানির জন্য ফ্রি কয়লা পায়, সব কাজের জন্য এমন পানীয় জলের ব্যবস্থা করেছে। আমাদের গ্রাম পঞ্চায়েতের বাজারে ভাবতে পেরেছিলেন যে আজকে আমরা ঠান্ডা পানীয় জল পাবো? নতুনডাঙ্গা বনগ্রাম বাজারের জন্য কোনদিন ভেবেছিল কে? পানশুলি মোড়ে নতুনডাঙ্গা কমিউনিটি হলের সামনে কে ভেবেছিল যে আমরা ঠান্ডা পানীয় জল, আমরা বিশুদ্ধ জল পাবো? আমরা গ্রাম পঞ্চায়েত থেকে আমরা ব্যবস্থা করে দিয়েছি। কোন উন্নয়নটা আমরা করিনি। বিশ্বজিৎ যেটা বলছিল, এই বিধায়ক কন্যাশ্রী মঞ্চ করেছে, এই বিধায়ক পথবাতি দিচ্ছে, এই বিধায়ক বনগ্রাম নতুনডাঙ্গালে পথবাতি দিয়েছে। সব থেকে বড় ব্যাপার কোনটা জানেন? আপনারা শুনে রাখুন, যে বলছেন আজকে অলিতে গলিতে দেখুন ঢালাই হয়েছে, যেগুলো কাদাতে ঢোকা যেত না। আজকে আমাদের পানশুলি মোড় থেকে গুঠুলিয়া পর্যন্ত বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সহযোগিতায়, ওনার পরিশ্রমে 7,55,00,000 টাকা দিয়ে এই রোডটা তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে। কাজ অলরেডি চলছে। আমরা কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলেছি, দুর্গা পুজোর আগে আমাদের অসিত মাস্টারের দোকান পর্যন্ত ফার্স্ট স্টেজে কাজটা হয়ে যাবে। দুর্গা পুজোর পর এই রোডের পিচ চালু হবে। 7,55,00,000 টাকা দিয়ে এই রাস্তা আনা হচ্ছে। দেরি হলো, কিন্তু রোডটাকে নরেন্দ্রনাথ চক্রবর্তী কিন্তু নিয়ে এসেছে। এইভাবে অনেক উন্নয়ন এসেছে। এইটা আমাকে 5 দিন আগে আমাকে উপপ্রধানকে দেখেছিল। আমাদের নবান্ন অভিষেক ব্যানার্জির লোক এসেছিল, বলছে ভোটের আগে তোমাদের 5টা এসেন্সিয়াল রোড বলো, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতকে 5টা করে রাস্তা দেওয়া হবে পথশ্রীর মাধ্যমে। আমি প্রধান, উপপ্রধান 3 জন মিলে আমরা 5টা এসেন্সিয়াল পথশ্রীর রাস্তা দিয়ে এসেছি। আগামী 2026-এর নির্বাচনের আগে ওই 5টি পথশ্রী রাস্তা কিন্তু তৈরি হয়ে যাবে। আপনারা শুধু অপেক্ষা করুন, দুর্গা পুজোর পর অলরেডি ডিক্লেয়ার হয়ে কাজ শুরু হয়ে যাবে। খালি লক্ষ্য রাখবেন, আপনারা দেখে যাবেন যে কি কি উন্নয়ন হচ্ছে। আজকে গ্রাম পঞ্চায়েতে যিনি আমাদের প্রধান আছে, 11টা থেকে যায়, বেলা 5টার সময় বাড়ি আসে 5:30 6টা। কিসের জন্য? মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। কারণ আর এখন প্রত্যেকটি ছেলে মেয়েদের ইনকাম সার্টিফিকেট, অনেক কিছু যা সরকারিভাবে আছে, প্রধান যদি না থাকে তাহলে সেই বাচ্চা মেয়েটি ছেলেটি প্রধান অফিস থেকে ঘুরে আসবে। কিন্তু প্রধানকে আমাদের বলা আছে দলে থেকে যে তুমি সময় মতন পঞ্চায়েতে যাও আর মানুষকে পরিষেবা দাও। যে কোনো পঞ্চায়েতের মাধ্যমে চাল আসছে, গম আসছে, শাড়ি আসছে, বিচন আসছে, গোবিন্দভোগ চালের ধানের বিচন, বাদামের বিচন, অরহর ডালের বিচন। আমরা কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে মাস্টার রুল করে আমাদের গ্রাম পঞ্চায়েতে যারা সদস্য আছে সবারই হাতে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে তুলে দিয়েছি। আগে আপনারা জানতে পারতেন
যে ধানের বিচনে এসেছে, বাদামের বিচনে এসেছে, অড়হর ডালের কলাইয়ের বিচনে এসেছে, শাড়ি এসেছে, চাল এসেছে, কিছুই জানতে পারতেন না। যেদিন থেকে শ্যামলকে প্রধানের চেয়ারে বস করানো হয়েছে সেদিন থেকে গোগলার মানুষ জানতে পারে যে উন্নয়ন এসেছে, চলো নিতে যাবে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরিবার। আমরা প্রত্যেকটি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য বসে এসেছি। তা একটার পর একটা উন্নয়ন চলছে, চলবে। যে কোনো নেতা আসুক, আপনারা শুধু বলবেন। আপনারা যারা দোকানদার ব্যবসাদার আছেন, আগামী দিনে যদি কোনো বিজেপি নেতা আসে আপনারা আটকাবেন আর জিজ্ঞেস করবেন যে 364 দিন আপনি কোথায় ছিলেন? 364 দিন তৃণমূল কংগ্রেসের পরিবার আমাদের পাশে ছিল। এখানে যে নিরঞ্জন দা যে মারা গেল, অ্যাক্সিডেন্ট হলো, কোন বিজেপি কোন নেতা এসেছিল? একদিনও খবর নিতে আসেনি। এই তৃণমূল কংগ্রেসের পরিবার তার পাশে দাঁড়িয়েছিল যে তাকে কিভাবে অর্থ সাহায্য করা যায়। গাড়ির মালিককে দিয়ে করাচ্ছি, কৃষক বন্ধু থেকে 2 লক্ষ টাকা পেয়েছে, আবার ইনশোর থেকে আমরা ক্লেম করে দিয়েছি ওনার পরিবার টাকা পেয়ে। কোথায় ছিল বিজেপি? কোথায় ছিল কংগ্রেস? কোথায় ছিল সিপিএম? রাতের বেলাতে যদি কাউকে শরীর খারাপ হয় তাহলে এই তৃণমূল কংগ্রেসের পরিবার ছুটে যায়, তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করে। কোথায় ছিল বিজেপি? কখন থাকে বিজেপি? কখন থাকে সিপিএম? কাউরি যদি মেয়ের বিয়ে লাগছে, এই তৃণমূল কংগ্রেসে যার পরিবার আছে তাদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে, পরিবেশন করে দিচ্ছে, তার কন্যার বিয়েতে সাহায্য করছে। কোথায় ছিল বিজেপি? তাহলে আপনারা জিজ্ঞেস করবেন না যখন এখানে পতাকা নিয়ে মিছিল করতে আসবে? আমরা শুধু তৃণমূল নেতৃত্ব আমরা প্রতিবাদ করব, আর আপনারা প্রতিবাদ করবেন না? আপনারা পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন? কি পান না আপনারা? আপনাদেরকে প্রতিবাদ করতে হবে যে আপনি যদি এই এলাকায় মিছিল করতে আসেন, বহিরাগতকে নিয়ে এলে আপনাকে ছেড়ে কথা বলবো না। আপনার যদি ক্ষমতা আছে গোগলা অঞ্চলে সংগঠন করে দেখান, তারপর আপনি মিছিল করবেন। প্রতিবাদ করতে হবে, রাজনীতির মতন করতে হবে। ব্যক্তিগত যদি আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে এবং গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসকে যদি কেউ গালাগালি দেয়, তার টিপটা টেনে ছিঁড়ে দেবো আমরা। এই তৃণমূল কংগ্রেস করবে না, আমি ওই মঞ্চ থেকে বলে গেলাম। দিদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নরেন চক্রবর্তীকে আর তৃণমূল কংগ্রেসের যদি পরিবারকে যদি এবার থেকে গালাগালি করে, তার জিপটা আমরা ছিঁড়ে নেব। রাজনীতি করো, প্রতিহিংসা রাজনীতি করো না, ব্যক্তিগত রাজনীতি করো না, মানুষের পাশে থাকো, মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করবো, তবেই জানবো তুমি নেতা হয়েছ। আমরাও পারি, ভাবেন না ওরকম বড় বড় ভুলি বলতে। ফেসবুকে আপনি বড় বড় ভুলি বলবেন আর লিখবেন, আর আমরা চুপচাপ বসে থাকবো। আপনি ভাবছেন ইডি আর সিবিআই এর ভয় দেখাবো, প্রশাসনের ভয় দেখাবো, ওরা চমকে যাবে? আমরা চমকে যাবার ছেলে নয়। আপনি তো আমাদের বেঙ্গলেই ছিলেন না, আপনি অন্য স্টেট থেকে এসেছিলেন আমরা দাদুর চাকরির সূত্রে। আপনি সাইকেলে চেপে আপনাকে মাস্টার বলতো, টিউশনি পড়ায় বেড়াতে। আর একটা কোর্টের উকিল ছিলেন, আপনাকে কেউ কাজের জন্য বলতো না, আপনাকে কেউ চিনত না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে চিনিয়েছেন, তবে আপনি এত বড় জায়গায় গিয়েছিলেন। আর আমাদের এটা হচ্ছে জন্ম মাটি, আমরা এখানে জন্ম নিয়েছি। আপনি এসে লম্বা লম্বা কথা বলবেন আর আমরা ছেড়ে দেবো? আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন বেইমানি করছেন, আপনি নিজের মায়ের সঙ্গে বেইমানি করতে পারেন। এই গাদ্দারটা কিন্তু বিশ্বাস করবেন না, উনি হচ্ছে গাদ্দার, উনি হচ্ছে বেইমান। আমরা আপনাদের সঙ্গে আছি, আমাদের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আপনাদের সঙ্গে আছে, ব্লক সভাপতি আপনাদের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। এখনো কিছু ভাতা বাকি আছে,
কিছু কিছু মানুষের লক্ষ্মী ভান্ডার বাকি আছে, কিছু কিছু মানুষের বিধবা ভাতা বাকি আছে, সব কিন্তু পোর্টালে চেপে গেছে। খালি একটু সময়ের অপেক্ষা, আপনারা সময়ের অপেক্ষা করুন। আগামী দিনে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, লক্ষ্মী ভান্ডার, যে সকল প্রকল্পগুলো আপনারা দুয়ারে সরকারের মাধ্যমে করেছে, সেগুলো আপনাদের অ্যাকাউন্টে কিন্তু একের পর এক দেখবেন ঢুকে যাবে। আর বাড়ি, বাংলা আবাস যোজনার বাড়ি চিন্তা করবেন না। আবার ডিসেম্বর মাসে দুর্গাপুজোর পর রাজ্য সরকারের থেকে আমাদের লোক এসে সার্ভে করবেন। সেই সার্ভে করার পর মমতা বন্দ্যোপাধ্যায় 2026 নির্বাচনের আগে প্রথম কিস্তির 60,000 টাকা, 16 লক্ষ বাড়ি আবাসের টাকা উনি অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে। যার যার বাড়ি ক্ষতি আছে আপনারা প্রধানকে জমা দেবেন। এই দুর্যোগের সময় নবান্নে অর্ডার আছে প্রধানকে, যে যদি কারি বাড়ি পড়ে গেছে কাঁচা বাড়ি, প্রধানের কাছে জমা করুন, যেন সঠিক হয়। আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বারদেরকে বলছি, যদি কারি কাঁচা বাড়ি পড়ে গেছে, সে মানুষটি বাড়ির প্রয়োজন আছে দুর্যোগে, কিন্তু সার্ভে করবে, বাড়িটা দেখবে, আপনারা প্রধানকে জমা দেবেন। সেই টাকা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্যোগের মধ্যে ঢুকিয়ে দেবে। এটাই হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। কেন্দ্রে যে সরকার বসে আছে, সরকারি সংস্থাগুলোকে সব বেসরকারীকরণ করে দিচ্ছে, রেলের ভাড়া বাড়িয়ে দিচ্ছে, এয়ারপোর্টকে বিক্রি করে দিচ্ছে, রেলকে বিক্রি করে দিচ্ছে। যে সকল কারখানা বন্ধ হয়ে গেছে সেগুলো খোলার চেষ্টা করছে না। বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবো, 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো, বিদেশে যারা কালো টাকা কামিয়ে নিয়ে গেছে তাদেরকে ফেরত নিয়ে আসবো। একটা কাজ হয়েছে বলুন, আপনারা বুকে হাত দিয়ে বলুন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী কার্ড দুয়ারে সরকারে সিপিএম কমরেডের স্ত্রী করে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডারে বিজেপি যে নেতা তার স্ত্রী কিন্তু লক্ষ্মী ভান্ডার করে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু, কংগ্রেসের ঘরে যে নেতা তার জমির কাগজ দিয়ে কৃষক বন্ধু করে যাচ্ছে। ওই দিদি তো প্রথম বাধা দেয়নি, দিদি সারা বাংলার মানুষকে ভালোবাসে। যখন মহামারী চলছিল, করোনা চলছিল, সে সময় কে দাঁড়িয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায় আর এই তৃণমূল কংগ্রেসের পরিবার আর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সবাইকে মাস্ক দিয়েছিল, স্যানিটাইজার দিয়েছিল এবং বাড়ি বাড়ি চাল, সবজি, মুড়ি পৌঁছে দিয়েছিল তৃণমূল কংগ্রেসের পরিবার। আর 2020 থেকে 2025 ফ্রি রেশনের ব্যবস্থা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত আপনারা ফ্রি রেশন পাচ্ছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আবার যখন ভ্যাকসিন দেবে, আমাদের যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেখানে প্রত্যেকটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে কেউ আসেনি, আসানসোল থেকে কেউ আসেনি, কলকাতা থেকে কোনো নেতা আসেনি, কোনো বিরোধী নেতা এসে বোধহয় আপনাদের বাড়িতে খোঁজ খবর নেয়নি। তৃণমূল কংগ্রেসের পরিবার প্রত্যেকটি মানুষের পাশে পৌঁছে গেছিল। যে তাই তো মহামারী চলছে, মানুষের পাশে দাঁড়াতে হবে। আমাদের যে সকল নেতৃত্ব আছে প্রত্যেক গ্রামে পরিবারের পাশে দাঁড়িয়েছিল এবং তাদের খোঁজ খবর নিয়েছিল। আজকে দক্ষিণে যদি কেউ চিকিৎসা করাতে যাচ্ছে আমাদের কাছে আসে, বিধায়কের কাছে আসে, আমরা যতটুকু পারি তাদেরকে সাহায্য করি, তাদেরকে দক্ষিণও পাঠাচ্ছি যদি বড় অসুখ হচ্ছে। আজকে এই এলাকাতে যে মন্দির মসজিদ হচ্ছে, ভাবেন না যে সেখানে আমাদের অর্থ লাগায়নি, সেখানে বিধায়ক যে অর্থ সাহায্য করেন তা নয়। প্রত্যেকটি যে মন্দির মসজিদ আমার বদলা অঞ্চলে আছে, গ্রাম পঞ্চায়েত থেকে অবদান আছে, বিধায়ক তহবিল থেকে অবদান আছে এবং আমাদের নেতৃত্ব যারা আছে আমরা সবাই আমাদের অবদান আছে। যে না, মন্দির হোক, মসজিদ হোক, গুরুত্বায়ন হোক, কারণ আমরা জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমরা বাস করি। মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে। আর ওনারা খালি বলছে আমি হিন্দু, আমি হিন্দু, ও মুসলমান, বিভাজনের রাজনীতি করছে, ধর্মের নামে রাজনীতি করছে। যদি আসল হিন্দু যদি কেউ হয়
সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। আসল যদি হিন্দু কেউ যদি হয় সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসল হিন্দু যদি কেউ হয় সেটা নরেন চক্রবর্তী। আসল হিন্দু যদি কেউ হয় এই গোগলা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আর নেত্রীরা। আমরা হচ্ছে নকল হিন্দু, ভোট চাওয়া পাওয়া রাজনীতি করে ধর্মের মেরুকরণকে বিকিয়ে বেড়াচ্ছে। আর ফেসবুকে হোয়াটসঅ্যাপে লাইভ করছে হিন্দু হিন্দু মুসলিম। এখন যদি কাউকে শরীর খারাপ হয়, এখন যদি গঙ্গাকে যদি কোথাও ভর্তি করতে হয়, তা আমাদের মুসলিম পরিবারের ছেলেগুলো রক্ত দেয়। দেশ যখন স্বাধীন হয়েছিল শুধু হিন্দুরা ছিল? সব জাতি মিলে সবাই মিলে একত্রিত হয়ে দেশকে স্বাধীন করি। কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, সবাই, কি আদিবাসী একত্রিত হয়ে 1947 সালে দেশ স্বাধীন করেছিল। ধর্মে নেমে ভাই রাজনীতি করো না। রামকে তো নামেই দিয়েছ, রামের তো আর কিছু বাকি রাখো নাই। রাম তো মন্দিরে থাকে, তাকে রাস্তায় নেমে দিয়েছ। তোমাদের রাজনীতি এরকম। বজরংবলীকে তোমরা রাস্তায় নেমে দিয়েছ। আমরা মন্দিরে পূজা করি, আমরা রামকেও ভগবান বলে মানি, বজরংবলীকেও ভগবান বলে মানি, কিন্তু মন্দিরে প্রণাম করে আমরা তারপর রাস্তায় বেরি, আমরা উন্নয়নের কথা বলি। আর তোমরা একদম রাস্তায় রামকে নামিয়ে দিয়েছো ভগবানকে ভোট পাওয়ার জন্য। এত সোজা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছে সেখানে তোমাদেরকে জিততে হবে না। তোমাদের সংগঠন কোথায়? তোমাদের রাজ্যের সভাপতি করার জন্য মনোনয়ন করতে হয়েছে, ভোট দিতে হচ্ছে। তোমাদের সরকার পাচ্ছে না, কেন্দ্রীয় সরকার পাচ্ছে না যে বিজেপি কাকে রাজ্য সভাপতি করবো, ভোট করতে হলো। ওনাদের সংগঠন বলতে কি, দিল্লি থেকে বড়দিরা ছুটে যাবেন 2026 নির্বাচনে। 2021 নির্বাচনে এসেছিল, কি বলেছিল? আপকি বার 200 পার। যখন ভোটের রেজাল্ট আউট হচ্ছে, আপকি বার 200 পার। মোদি কা নেই, মায়া কা 200 পার। মমতা বন্দ্যোপাধ্যায় 216টা সিট নিয়ে তৃতীয়বারে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। লোকসভায় এসে কি বললো? আপকি বার 400 পার। সেটা আপনারা দেখতে পারলেন। এবারে কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার নেই, মোদী সরকার নেই, এনডিএ সরকার আছে। ভিক্ষার ঝুলি পাততে হয়েছে মোদী সরকারকে। কার কাছে? বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কাছে। কার কাছে? অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর কাছে। সবাইকে নিয়ে জোট বন্ধ করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছে। বিজেপির প্রধানমন্ত্রী নেই কেন্দ্র সরকারের, এনডিএ এর প্রধানমন্ত্রী আছে। 400 সিট বলেছিল, 200 পেরিয়ে পথে খতম হয়ে গেছিল। আবার 2026 নির্বাচনে আসবে। ওনাদের সংগঠন বলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, যোগী আদিত্যনাথ প্লেনে করে আসবে আর দিদিকে গালাগালি করে দিয়ে যাবে, আমাদের তৃণমূল কংগ্রেসকে গালাগালি করে দিয়ে যাবে। ওই এবার আমরা পশ্চিমবাংলায় 250 সিট পাবো। ওরা যেটা বলে যাবে মুখের কথাটা সত্যি হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এইবারে 2026 বিধানসভা নির্বাচনে 250 সিট নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী নবান্নে বসবেন। এবারে আপনারা দেখে যাবেন 77 থেকে নেমে ওনাদের সিট 50-এ চলে আসবে। তাই বন্ধু সবাইকে বলছি আমি যে আগামী 21শে জুলাই যদি কাউরি যাওয়ার ইচ্ছা থাকে, আমাদের সব কিছুর ব্যবস্থা আছে, আমার কাছে আসুন, যোগাযোগ করবেন, সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আর 21শে জুলাই কলকাতা রাজপথে ধর্মতলায় শুধু মাথার মাথা, শুধু মাথার মাথা, শুধু কালো মাথা দেখতে পাওয়া যাবে, আর কিছু না। কারণ এবারে সবাই ছুটবে 21শে জুলাই শহীদ তর্পণে আর দিদি অভিষেকের বার্তা শোনার জন্য। সামনে 2026 যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আপনারা কোনো চিন্তা করবেন না, এনজয় ইলেকশন করবো আমরা। আমাদের বিধায়ক বলেছে আমরা যেভাবে উন্নয়ন করছি, যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি, আমরা মারধর করতে চাই না, আমরা ঝামেলাও করতে চাই না। আমরা উন্নয়নের সাথে মানুষের ভালোবাসাতে 24-এ যা লিড পেয়েছিলাম গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসে লোকসভা নির্বাচনে, তার থেকে 1,500 বেশি ভোটে জিতে
আমাদের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবে। এই কন্যাশ্রী মঞ্চ থেকে আমি কথা দিয়ে গেলাম। সবাই মিলে আমাদের একসাথে থাকো। কালকে নতুন হাটতলায় সকাল 9টায় আমরা তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই আমরা প্রস্তুতি সভা করব। নতুন হাটতলায় যেখানে মঞ্চ হয়েছিল সেই জায়গায় সবাইকে আমি বলে দিচ্ছি সকাল 9টায়।